বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন সিস্টেম শুরু করব। রেসপিরেটরি সিস্টেম ইন্ট্রোডাকশন আজকে পড়াবো। রেসপিরেটরি সিস্টেম অ্যাট ফার্স্ট অ্যানাটমি অফ রেসপিরেটরি সিস্টেম। যে লাংসটা আসলে কি আমরা সবাই আলোচনাতে পড়ে ফেলেছি, তারপরও বলছি লাংস আর টু গ্রে স্পঞ্জি ইলাস্টিক অর্গান সিচুয়েটেড ইন চেস্ট ক্যাভিটি, যেটা হচ্ছে প্রোটেক্টেড থাকবে রিবস এবং স্টারনাম দিয়ে। আর লোয়ার সেকশনে ডায়াফ্রাম থাকে এবং ডাবল লেয়ার মেমব্রেন থাকে, যাকে আমরা প্লোরাল মেমব্রেন বলি। দেন হচ্ছে রিবস কি আসলে রিবস হচ্ছে যে আমাদের এক ধরনের বোনস, যা থোরাসিক কেস ফর্ম করে। পিছন দিকে 12 থোরাসিক ভার্টিব্রা থাকে, সামনের দিকে স্টারনাম এবং সাইডে 12 পেয়ার্স অফ রিবস থাকে, যেগুলো হচ্ছে এনসার্কেল করে আমাদের ট্রাঙ্কে। ভার্টিব্রার কলাম পিছনে, সামনে স্টারনাম ভাবে এনসার্কেল ফর্ম করে। আর ফিজিওলজিক্যাল প্যাসেজের মধ্যে আছে হচ্ছে নস্ট্রিল, নেজাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রোঙ্কাস, ব্রোঙ্কিউল অ্যান্ড অ্যালভিওলাই। অ্যাট ফার্স্ট নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটি হচ্ছে লাইন থাকবে মিউকাস মেমব্রেন দিয়ে, যেটা হচ্ছে হাইলি ভাস্কুলার, এবং সেটা হচ্ছে আমাদের ফ্যারিংস এবং সাইনাস, যেটা নাজাল ক্যাভিটি ওপেন হয় তার মিউকাস মেমব্রেনের সাথে কন্টিনিউয়াস থাকে। এবং যখন এয়ার আমাদের নোজ দিয়ে পাসেস করবে, সেটা ফিল্টার্ড হবে। এখানে যে হেয়ার আছে ভেস্টিবুলে, সেটাতে ফিল্টার্ড হবে, ওয়ার্মড হবে। এখানে মিউকাস মেমব্রেনে এক্সটেন্সিভ সাপ্লাই থাকে এই কারণে, এবং ময়েশ্চার ইভাপোরেশন হবে সারফেস থেকে। দেন হচ্ছে ফ্যারিংস, এটা হচ্ছে কোন শেপ থাকে হচ্ছে নোজের পিছনে, নেজোফ্যারিংসের পিছনে, এবং সেটা অ্যারাইজ হয় বেস অফ দ্য স্কাল থেকে ইসোফেগাস পর্যন্ত যায়। পোস্টেরিয়র নার্স বলতে আসলে আমরা বুঝি নেজাল ক্যাভিটির পোস্টেরিয়র ওপেনিং, যেটা নেজাল ফ্যারিংসের ওপেনিং হয়। ল্যারিংসটা থাকে হচ্ছে আমার ফ্যারিংসের লোয়েস্ট পার্টে থাকে, এবং সেটা হচ্ছে যে ট্রাকিয়ার আপার প্রমিনেন্ট পার্টকে আমরা বলি, যেটা ট্রাকিয়াতে ওপেন হয়। ট্রাকিয়াটা হচ্ছে উইন্ড পাইপও বলি, এটা 10 সেন্টিমিটারের মতো লং হয়। তার ল্যারিংস থেকে আমাদের 5th থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত যায়, যেখানে গিয়ে তারা দুটা ভাগে ভাগ হয়ে যায়, যাকে আমরা টু ব্রঙ্কাই বলি। এটা হচ্ছে মেইন কানেক্টিং টিউব আমার টু দ্য লাংস ফ্রম মাউথ অর নোজ। এখানে অ্যাপিগ্লটিস থাকে। অ্যাপিগ্লটিসটা হচ্ছে একটা ফ্ল্যাপ, যেটা কভার করে থাকে এন্ট্রান্স অফ ট্রাকিয়াকে। ব্রঙ্কাই আমরা আগেই জেনেছি সেটা কোথায় বাইফার্কেশন হয়, পিপস থোরাসিক ভার্টিব্রা। ব্রঙ্কাইটা আবার ডিভাইডেড হয় ব্রঙ্কিউল এবং অ্যালভিউলার ডাক্টে। অ্যালভিউলার ডাক্টে আবার লার্জ অ্যালভিউলার সেক ওপেন হয়, যেখানে প্রতিটাতে স্মল অ্যালভিউলাই ওপেন হয়। অ্যালভিউলাই বলতে আসলে আমরা বুঝি একটা টিনি এয়ার সেক, যেখানে অক্সিডেশন হয় এবং কার্বন ডাইঅক্সাইড এক্সেল হয়। প্যাসেজ যদি এভাবে বলি, আমরা ফাংশন যদি ধরি, নেজাল প্যাসেজে আমাদের নর্মালি ইনহেলেশন এবং এক্সহেলেশন হবে। ফ্যারিংস হচ্ছে যে এখানে আমাদের অ্যাপিগ্লটিস থাকে, আমরা আগেই জানি, যেটা হচ্ছে বন্ধ করে রাখবে ফুড পাসেজ না হয়, আমরা শ্বাস নিব তখন যেন এতে খাবার চলে না যায়। ট্রাকিয়া হচ্ছে সি শেপ কার্টিলেজ রিং, যেখানে হচ্ছে আমাদের এয়ার ময়েশ্চার হয় এবং ডাস্ট থাকে, তাকে ট্র্যাপ করে ফেলে। ব্রঙ্কাই এবং ব্রঙ্কিউলের ক্ষেত্রে হচ্ছে তারা এয়ার কনভে করে নিয়ে যাবে। লাংয়ে হচ্ছে এখানে গ্যাস ডিফিউশন হবে লাংস এবং ব্লাড ক্যাপিলারির মাঝে। তাহলে কীভাবে কাজ করলো আমার রেসপিরেটরি সিস্টেম? কাজ করলো হচ্ছে আমি মাউথ বা নোজাল ক্যাভিটি দিয়ে এয়ার নিলাম, এন্ট্রি নিলাম, সেটা ফ্যারিংস দিয়ে যাবে, ট্রাকিয়া যাবে, তারপর লাংসের টু ব্রঙ্কাইয়ের মাধ্যমে লাংসে যাবে। লাংসে যাওয়ার পরে তারা লাংস থেকে যে অক্সিজেন নিয়ে আমাদের ব্লাড স্ট্রিমে নিয়ে যাবে, সেই ব্লাড স্ট্রিম আমাদের সেল পর্যন্ত নিয়ে যাবে। সেখান থেকে আবার সেল যেটা ইউজ করার পরে যে মেটাবলিজম হবে, কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হবে, সেটাকে সে ব্লাড স্ট্রিমটা আবার আমার লাংসে নিয়ে আসবে, সেটাকে এক্সেল করার জন্য। এটাই হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের ফাংশন। রেসপিরেটরি ট্র্যাক্টে তাহলে কী
কি বলতে পারি আমরা? রেসপিরেটরি সিস্টেমে আমাদের কে আছে? নেজাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, লাংস, এগুলো সবাইকে একত্রিতভাবে আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট বলি। এটা আবার দুইটা ভাগে ভাগ করি আমরা, অ্যানাটমিক্যাল ডিভিশন অ্যান্ড ফিজিওলজিক্যাল ডিভিশন। অ্যানাটমিক্যাল ডিভিশনে হচ্ছে নেজাল ক্যাভিটি, ফ্যারিংস এবং অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার, এক কথায় হচ্ছে নোজ থেকে ভোকাল ফোল্ড পর্যন্ত। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই অ্যান্ড লাংস, ভোকাল ফোল্ড থেকে অ্যালভিওলাই পর্যন্ত ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি। ফিজিওলজিক্যাল ডিভিশন যদি বলি, আমরা কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোন এই দুইটা ভাগে ভাগ করব। কন্ডাক্টিং জোন শুধু কন্ডাক্ট করবে, এখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হবে না নোজ থেকে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত। দেন রেসপিরেটরি জোন, যেখানে আমাদের গ্যাস এক্সচেঞ্জ হবে রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাই পর্যন্ত। পাশের ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি। এই দুটা ছবি গাইটন এবং গ্যানন থেকে নেওয়া। এই দুটো ছবি যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে কন্ডাক্টিং পার্ট এবং রেসপিরেটরি পার্ট বা কন্ডাক্টিং জোন, রেসপিরেটরি জোন বা এক্সচেঞ্জ জোন যেভাবে ভাগ করা আছে, একটু ভালো করে সময় নিয়ে দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কন্ডাক্টিং জোনে কি হয়, এখানে আমরা আগেই বলেছি মাউথ, নোজ, ফ্যারিংস, ট্রাকিয়া, গ্লটিস, ল্যারিংস, ব্রঙ্কা এগুলো নিয়ে হবে। এখানে হচ্ছে আমাদের বাতাসটা শুধু ওয়ার্ম এবং হিউমিফাইড হবে, ওয়াটার ভ্যাপার দিয়ে 37 ডিগ্রি পর্যন্ত ওয়ার্ম হয়। এখানে যে ইন্সপায়ার এয়ারটা নিব আমরা, সেটা যে ট্র্যাপ পার্টিকেল যদি থাকে সেটাকে ট্র্যাপ করে নিবে মিউকাস এবং সেটাকে বের করে দিবে ডাইসিলিয়ার মাধ্যমে। রেসপিরেটরি জোনে আমাদের গ্যাস এক্সচেঞ্জ হবে। এখানে অ্যালভিওলাই থাকে। অ্যালভিওলার সেল দুই ধরনের, অ্যালভিওলার টাইপ 1 এবং অ্যালভিওলার টাইপ 2। 1টা হচ্ছে স্ট্রাকচারাল সেল, টাইপটা হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ করে। সারফেক্টেন্ট কি আমরা পরবর্তীতে জানবো সেটা। আচ্ছা, প্রত্যেকটা অ্যালভিওলাসে হচ্ছে 1 থিন সেল লেয়ার থাকে এবং টোটাল বেরিয়ার থাকে 2 সেল। একটা হচ্ছে অ্যালভিওলার সেল থাকবে, আর একটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল। কম্বিনেশনে 2 মিলিমিটারের মতো ঠিক হয়। ফিগারে দেখা যাচ্ছে কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোন। আমরা রেসপিরেটরি ব্রঙ্কিউলটাকে জুম করে পাশে দেখালাম রেসপিরেটরি জোনে। এভাবে অ্যালভিওলার সেক, অ্যালভিওলাস থাকে, অ্যালভিওলার সেক বলছি এবং অ্যালভিওলাস বলছি তাকে। দেন রেসপিরেশন। রেসপিরেশনটা একটা প্রসেস, যেখানে হচ্ছে আমরা লাংস থেকে অক্সিজেনটা নিব এবং সেটা ব্লাডের মাধ্যমে ক্যারি করে টিস্যুতে নিয়ে যাব। আবার হচ্ছে টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইডটা ফর্ম হবে মেটাবলিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তাকে আমরা ব্লাডের মাধ্যমে লাংসে নিয়ে আসবো এবং সেটাকে বের করে দিব। এই টোটাল প্রসেসটাই হচ্ছে রেসপিরেশন। আমরা এবং আমাদের মধ্যে যে অ্যানিমেল আছে, অর্গানিজম আছে, তাদের সবারই আমাদের অক্সিজেন লাগবে। আমরা জন্য অক্সিজেন নিই, শ্বাস নিই এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। নিচের ডায়াগ্রামে আমরা তা দেখতে পাচ্ছি। টাইপস যদি বলি, টাইপসে আমরা এক্সটার্নাল রেসপিরেশন এবং ইন্টারনাল রেসপিরেশন টাইপসে ভাগ করি। এক্সটার্নালটা হচ্ছে আমাদের অক্সিজেনটা যে অ্যাবজর্ব করলাম এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দিলাম বিটুইন লাংস এবং ব্লাডের মাঝে, সেটাই হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। আর ইন্টারনাল রেসপিরেশন হচ্ছে আমাদের টিস্যুটা যে অক্সিজেন ইউজ করলো এবং এই টিস্যু বা সেল যে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করলো, দিস ইজ দ্য ইন্টারনাল রেসপিরেশন। আমরা যদি ডেফিনেশনে বলি, দ্য প্রসেস অফ ইনটেক অফ ফ্রেশ এয়ার ফ্রম অ্যাটমসফিয়ার ইনটু লাং অ্যান্ড এলিমিনেশন অফ ইউজড এয়ার ফ্রম লাং টু এক্সটার্নাল এনভায়রনমেন্ট ইজ কল্ড অ্যাজ এক্সটার্নাল রেসপিরেশন। ফিগারে আমরা এক্সটার্নাল রেসপিরেশন কেমিক্যাল ইকুয়েশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ইন্টারনাল রেসপিরেশন হচ্ছে সেলুলার মেটাবলিজম হবে, সেলের মধ্যে যা হচ্ছে আমার হিমোগ্লোবিন অক্সিজেন নিল, তারপর সে ভেঙে ভেঙে কি করলো, দিস ইজ দ্য ফুল প্রসেস হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এখানে একটা ফুল ডায়াগ্রাম যে আমরা অক্সিজেন নিচ্ছি, আমরা যে গোল করে চিহ্ন দিলাম এক্সটার্নাল রেসপিরেশনের জন্য, সেখানে লাংস থেকে আমাদের ব্লাডে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে, আর এই পাশে সেলের মধ্যে সেল এবং ব্লাডের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে। দিস ইজ এক্সটার্নাল এবং ইন্টারনাল রেসপিরেশন।
ফেজ যদি বলি, ফেজ বললে আমরা ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন বলবো। ইন্সপিরেশন মানে ইনফ্লো অফ অ্যাটমসফিয়ারিক এয়ার ইনটু লাং, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, 2 সেকেন্ডের মতো সময় লাগে। আর এক্সপিরেশন হচ্ছে আউটফ্লো অফ এয়ার ফ্রম লাং টু অ্যাটমসফিয়ার, দিস ইজ ইনঅ্যাক্টিভ প্রসেস এবং 2-3 সেকেন্ডের মতো সময় লাগে। কেন অ্যাক্টিভ, কেন প্যাসিভ? ফাংশন ওটা আমরা আসছি পরে, আগে ফাংশন অফ দ্য রেসপিরেশনে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে আমাদের মেইন ফাংশনটা হচ্ছে সে আমাদের অক্সিজেন সাপ্লাই দিবে ব্লাডের মাধ্যমে, এবং যে টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে সেটাকে সে রিমুভ করবে। এটাই হচ্ছে মেইন ফাংশন অফ রেসপিরেশন। এবং নন রেসপিরেটরি কিছু ফাংশনস আছে, অলফেকশন, ভোকালাইজেশন, ডিফেন্স মেকানিজম, অ্যান্টিকোয়াগুলেট ফাংশন, রেগুলেশন অফ বডি টেম্পারেচার, অ্যাসিড বেস ব্যালেন্স, মেনটেনেন্স অফ ওয়াটার ব্যালেন্স এবং সিক্রেশন অফ অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। মেকানিজমস অফ ব্রিথিং, আমাদের ব্রিথিংয়ের কী মেকানিজম আছে? ইন্সপিরেশন, এটা আমরা আগেই পড়েছি অ্যাক্টিভ কেন আমরা এখন বুঝতে পারবো যে এখানে আমাদের থোরাসিক ক্যাভিটির ভলিউমটা বাড়বে। কীভাবে বাড়বে? ডায়াফ্রাম কন্ট্রাক্ট হয়ে ফ্ল্যাটেন্ড হয়ে যাবে এবং এই জন্য আমাদের চেস্ট ক্যাভিটিটা এনলার্জড হয়ে যাবে, ভার্টিক্যালি আমাদের থোরাসিক ভলিউমটা বাড়বে। অন্যদিকে কি হয়, ইন্টারকোস্টাল মাসেলটা কন্ট্রাকশন হয়, রিব ইলিভেটেড হয়ে যায় এবং আমাদের কেসে এক্সপান্ড হয়। এই জন্য হচ্ছে থোরাসিক ভলিউমটা ল্যাটারালি বেড়ে যায়। এই কারণে কি হয়, ইন্ট্রাথোরাসিক এবং ইন্ট্রাপালমোনারি প্রেশারটা ফল করে। রিপ কীভাবে আপওয়ার্ডলি এবং ডায়াফ্রাম ডাউনওয়ার্ডলি যে আমাদের থোরাসিক ভলিউমটা বাড়াচ্ছে। ভলিউম বেশি হওয়ার কারণে কি হয়, আমাদের অ্যাটমসফিয়ারের প্রেশার আমরা জানি 760 মিলিমিটার মার্কারি, ভিতরের দিকে ইন্ট্রাপ্লোরাল এবং ইন্ট্রাথোরাসিক প্রেশারটা কমে যায়। এই কারণে আমাদের অ্যাটমসফিয়ার থেকে এয়ারটা ভেতরে আসে, রেস্টে সমান থাকে, ইন্টারঅ্যালভিওলার প্রেশার অ্যাটমসফিয়ার প্রেশার ইন্সপিরেশনে কমে যায়। এক্সপিরেশনে কি হয়, আমরা এখানে লিখেছি কি, এক্সপিরেশন অকার ডিউ টু রিকোলাই অফ ইলাস্টিক লাং। এখানে কোনো অ্যাক্টিভিটিস হয় না, রাবার যখন টান দিই অ্যাক্টিভিটিস, যখন ছেড়ে দিই তখন কোনো অ্যাক্টিভিটিস না, ছেড়ে দিলাম, দিস ইজ এক্সপিরেশন। এই জন্য আমরা ইনঅ্যাক্টিভ বা প্যাসিভ বলি, আর এটাকে অ্যাক্টিভ বলি, ইন্সপিরেশনকে অ্যাক্টিভ ফেজ বলি। আচ্ছা, এখানে কিন্তু বলতে পারো টেন ছেড়ে দিলাম একেবারে চুপসায় যাবে, একেবারে চুপসায় যাবে না, কারণ আমরা একটা রেসিডুয়াল ভলিউম নামে একটা টার্ম শিখব, যেটা হচ্ছে একটা অ্যামাউন্ট অফ এয়ার যেটা সবসময় অ্যালভিওলাসে থেকে যায়। এই কারণে আমাদের অ্যালভিওলাইগুলো কলাপস হয় না। এক্সপিরেশন দ্বারা কী হয়, এখানে যে ছেড়ে দিলাম আমি, ছেড়ে দেওয়ার পরে কী হবে, সে আগের জায়গায় চলে যাবে, আপওয়ার্ড মুভমেন্ট অফ ডায়াফ্রাম হবে এবং হচ্ছে ইনওয়ার্ড মুভমেন্ট অফ রিব হবে, আগে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাকশন হয়েছে সেটা রিল্যাক্সেশন হবে এবং ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাকশন হবে, অ্যাবডোমিনাল মাসেলও কন্ট্রাকশন হবে, এক্সপিরেশন হবে। এখানে ইন্ট্রাথোরাসিক এবং পালমোনারি প্রেশারটা বাড়বে অ্যাটমসফিয়ার প্রেশারের থেকে, এই জন্য হচ্ছে আমার লাংস থেকে এয়ারটা লিভ করবে। কী কী মাসেল লাগে? Muscles of inspiration, muscles of expiration. Muscles of inspiration in quiet inspiration diaphragm তোমরা সবাই জানি যে লার্জ sheath of muscle that can contract or relax, এবং লাগে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। আর ইন ফোর্সফুল ইন্সপিরেশনে লাগবে latissimus dorsi, sternocleidomastoid, serratus anterior and scalene। এখানে আমরা আগেই জানি ডায়াফ্রাম কি হয়, রিবস কি হয়, এক্সট্রা ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্ট হওয়ার কারণে রিবস স্ট্রেট হয়ে যায়, স্টারনাম শিফটেড হয় এবং লেটারাল এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডাইমেনশন বেড়ে যে ভলিউমটা বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার কারণে আমার পালমোনারি প্রেশারটা কমে যায় এবং ইন্সপিরেশনটা হয়। আর ডিপ ইন্সপিরেশনের যখন হয়, কখন হয়, আমরা যখন এক্সারসাইজ করবো বা যে কোনো ডিজিজের ক্ষেত্রে, তখন আমাদের স্কেলিন, স্টার্নোক্লেইডোমাস্টার এসব বাকি মাসেলগুলো ইউজ হবে। মাসেল অফ এক্সপিরেশনে ইন কোয়াইট এক্সপিরেশন কোনো মাসেল লাগবে না, এখানে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির জন্য এক্সপিরেশন হবে। আর যখন ফোর্সফুল এক্সপিরেশনে যাব আমরা, তখন হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল, রেক্টাস অ্যাবডোমিনাস, সেরাটাস পোস্টেরিয়র ইনফিরিয়র
এই মাসেলগুলো লাগবে। এখানে দুইটা ভাগে আমি দেখার চেষ্টা করেছি যে মাসেলস অফ ইন্সপিরেশন এবং মাসেলস অফ এক্সপিরেশন। এখানে হচ্ছে মাসেল প্লাস কীভাবে আমাদের ভার্টিক্যাল এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেড়ে যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করলাম। এখানে আমরা একটা খুব কমনলি আমরা ইউজ করে থাকি, আমাদের সিনিয়র টিচাররা খুব পছন্দ করে থাকে, যে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট অফ রিব। রিবসের ক্ষেত্রে দুইটা মুভমেন্ট হয়, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট অ্যান্ড বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। ছবিতে দেখার চেষ্টা করেছি যে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট বলতে কী বুঝি, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট বলতে কী বুঝি। বাকেট বালতির যেই হাতলটা থাকে সেটা যেভাবে মুভমেন্ট হয়, দিস ইজ দ্য বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। আর টিউবওয়েল আমরা দেখে থাকবো, টিউবওয়েলে যে মুভমেন্টটা হয় অ্যান্টেরিয়র সেটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। মেকানিজম কী হয় রেসপিরেশনে? বেসিক দুটা মেকানিজম হয়, একটা হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড মুভমেন্ট অফ ডায়াফ্রাম to lengthen or shorten the chest cavity, and secondly হয় elevation and depression of ribs to increase and decrease the anterior posterior diameter of chest cavity. নর্মাল কোয়াইট ব্রিদিং যখন আমাদের হয় তখন ফার্স্ট মেথডটাই অ্যাকচুয়ালি ইমপ্লয়েড হয়। কি হয়, আমাদের রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেশন হবে, ইন্সপিরেটরি মাসেল কন্ট্রাকশন হবে, দেন হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা কমে যাবে, -2.5 থেকে -6 মিলিমিটার অফ মার্কারি হয়ে যাবে। তখন আমাদের ভিসেরাল প্লুরাকে সে পুল করে নেবে এবং লাংস এনলার্জড হবে, এয়ার পাসেজ এনলার্জড হবে। দেন হচ্ছে ইন্ট্রাঅ্যালভিউলার প্রেশারটাও কমে যাবে অ্যাটমসফিয়ারের তুলনায়। তখন আমাদের অ্যাটমসফিয়ার থেকে আমাদের লাংসে এয়ার রাশ করবে, এন্ট্রি নেবে। এক্সপিরেশনে কি হয়, ইলাস্টিসিটি অফ দ্য লাং টার্নস ডায়াফ্রাম আপওয়ার্ড অ্যান্ড ডিপ্রেস দ্য রিব, অ্যান্ড হচ্ছে ডায়ামিটার চেস্ট ক্যাভিটি ডায়ামিটার ডিক্রিজ হয়ে যাবে এবং ইনক্রিজ হবে ইন্ট্রাঅ্যালভিউলার প্রেশার এবং এক্সপালশন অফ এয়ার হবে। আমরা রেসপিরেশনে 4টা কম্পোনেন্ট পাই, এটা আমাদের গাইডন থেকে নেওয়া, যে পালমোনারি ভেন্টিলেশন, ডিফিউশন অফ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, রেগুলেশন অফ ভেন্টিলেশন। এইগুলো হচ্ছে রেসপিরেটরি 4টা কম্পোনেন্ট আমরা জিজ্ঞেস করি। ডেড স্পেস, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, যে কিছু এয়ার আমরা যখন ব্রেথ নিই, কিছু এয়ার কখনোই গ্যাস এক্সচেঞ্জ এরিয়াতে রিচ করতে পারে না, সিম্পলি থাকে, কোনো গ্যাস এক্সচেঞ্জে কন্ট্রিবিউশন নেই, এটাকে ডেড স্পেস এয়ার বলছি। সংজ্ঞা যদি বলি কীভাবে বলবো, দ্য অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট এন্টার দ্য রেসপিরেটরি প্যাসেজ বাট ডু নট টেক পার্ট ইন গ্যাসেস এক্সচেঞ্জ ইজ কল্ড ডেড স্পেস এয়ার। নর্মালি আমাদের 150 মিলিলিটার ইন ইয়াং অ্যাডাল্ট ম্যানের ক্ষেত্রে ডেড স্পেস এয়ার, বয়স বাড়লে সেটা অল্প বাড়তে থাকে। আমরা যখন এক্সপিরেশন হয় আমাদের, তখন কিন্তু প্রথমে এই ডেড স্পেস এয়ার থেকে আগে এয়ার বের হয়, দেন হচ্ছে আমাদের অ্যালভিউলাস থেকে এয়ার বের হয়। দিস ইজ ডিসঅ্যাডভান্টেজ ফর আস। কী ধরনের ডেড স্পেস এয়ার আছে? ডেড স্পেস আছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস এবং ফিজিওলজিক্যাল ডেড স্পেস। At first, anatomical dead space. The volume of all space of the respiratory system other than alveoli and closely related gas exchange area is called anatomical dead space. এখানে কোনো প্রকার গ্যাস এক্সচেঞ্জ হয় না, জাস্ট কন্ডাক্টিং পোর্শন 150 ml এয়ার। ইম্পর্টেন্স কি, এখানে আমাদের ইন্সপায়ার্ড এয়ারটা স্যাচুরেট হবে, পার্টিকেলস রিমুভ করব এবং টাইডাল ভলিউমটা ডাইলেট করবে এবং ডিপার ব্রেথে মোর ফ্রেশ এয়ার অ্যালভিউলাতে যাবে। ফিজিওলজিক্যাল ডেড স্পেস তাহলে কি? কখনো কোনো ক্ষেত্রে ডিজিজ কন্ডিশনে মেইনলি আমাদের কিছু অ্যালভিউলাই নন ফাংশনাল হয়ে যায় বা পার্টলি ফাংশনাল হয়। এখানে আমাদের ব্লাড ফ্লোটা যেটা হচ্ছে অ্যাডজেসেন্ট পালমোনারি ক্যাপিলারি, যেটা সেখানে অ্যাবসেন্ট বা পোরলি ব্লাড ফ্লো হওয়ার কারণে। এ কারণে ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি আমরা, তাহলে হচ্ছে এখানে কোনো
গ্যাস এক্সচেঞ্জ হয় না, যেহেতু আমাদের ক্যাপিলারিগুলো এখানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই জন্য তাকে এখানে যে পরিমাণ এয়ার থাকে তাকেও আমরা ইনক্লুড করে নিব ডেড স্পেস এয়ারের। যদি এভাবে বলি, অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ার প্লাস এয়ার ইন ইনভিউলাই, যেখানে কোনো ব্লাড সাপ্লাই থাকবে না, দিস ইজ দ্য ফিজিওলজিক্যাল ডেড স্পেস এয়ার। নর্মাল পার্সনের ক্ষেত্রে দুটা সেম থাকে, কিন্তু যখন একজন পার্সন ডিজিজ কন্ডিশনে যায়, তার কিছু অ্যালভিউলাই নন ফাংশনাল হয়ে যায়, তখন হচ্ছে আমাদের এটা ডিফার করে। এটা হচ্ছে যেটা আমরা কেন জানতে হবে হচ্ছে যে আমাদের কন্ডিশন, আমাদের লাংস বোঝার জন্য এবং ভেন্টিলেশন পারফিউশন রেশিও ইন্ডিকেট করার জন্য জানতে হবে। নর্মালি আমাদের ব্রিদিংটা নর্মালি 12 to 20 বার হয় প্রতি মিনিটে। অ্যাডাল্টের ক্ষেত্রে ইনফেন্টস একটু বেশি পাই আমরা, 30 থেকে 50 বিটস ব্রেথ পার মিনিট। নর্মাল যে ব্রিদিংটা হয় তাকে আমরা ইউপনিয়া বলে থাকি। আর যখন ইনক্রিজড হবে তার থেকে রেসপিরেটরি রেট, তাকে হাইপার অ্যাপনিয়া বলবো, ডিসনিয়া বলবো। যখন তার শ্বাস নিতে কষ্ট হবে, ডিফিকাল্টি ইন ব্রেদিং বা ইরেগুলারিটিস হলে, পলিপনিয়া হচ্ছে র্যাপিড অ্যান্ড শ্যালো ব্রেদিং নিলে, অ্যাপনিয়া হচ্ছে সিজেশন অফ রেসপিরেশন বা নো ব্রেদিং। আমরা কিছু অ্যাবনর্মাল ব্রেদিং প্যাটার্ন পাবো, ট্যাকিপনিয়া, অ্যাপনিয়া, ট্যাকিপনিয়া, ব্র্যাডিপনিয়া, হাইপারভেন্টিলেশন, কুসুষ্মার ব্রিদিং, সাইনাস স্ট্রোক ব্রিদিং, বায়ার্স ব্রিদিং, সায়েন্স ব্রিদিং, অবস্ট্রাকটিভ ব্রিদিং। এগুলো আমরা অ্যাপনিয়া সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এখানে সাসপেনশন অফ ব্রিদিং হয়, কোনো এয়ার বেরো হবে না, ঢুকবেও না। এখানে রেসপিরেটরি মাসেলগুলোর কোনো মুভমেন্ট হবে না, কিন্তু ভলিউম অফ লাংস সেম থাকবে। এখানে সেলুলার রেসপিরেশন বা গ্যাসেস এক্সচেঞ্জ কোনো হ্যাম্পার হবে না। কখন সেটা হতে পারে? ভলেন্টারি, আমি ইচ্ছে করে শ্বাস বন্ধ রাখলে হতে পারে, বা মেকানিক্যালি হচ্ছে স্ট্র্যাঙ্গুলেশন বা চকিং হলে, আবার নিউরোলজিক্যাল ট্রমা হলে অ্যাপনিয়া ডেভেলপ করে। অ্যাপনিয়া যদি প্রলং হয় তাহলে আমাদের সমস্যা হবে, কারণ অক্সিজেন আমরা অনেক বেশি স্টোর করে রাখতে পারি না, অক্সিজেন সার্কুলেশনে হ্যাম্পার হবে। আর আমরা ইচ্ছাকৃতভাবে ভলেন্টারি অ্যাপনিয়া কিন্তু 1 থেকে 2 মিনিটের বেশি করতে পারি না, যদি স্মোকারের ক্ষেত্রে আরও কম হয়। আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড বা পিএইচ অফ ব্লাডকে মেনটেন করতে হবে। যখন আমরা অ্যাপনিয়া থাকবে, আমরা সাসপেনশন অফ রেসপিরেশন করে রাখবো, কার্বন ডাইঅক্সাইড বের করবো না, তখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তখন সে আমাদের রেসপিরেটরি সিস্টেমকে স্টিমুলেশন দিবে অ্যাপনিয়া স্টপ করার জন্য। Thank you for your patience sharing.